আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। শেক্সপিয়ারের জুলিয়াস সিজারের নাটকের সেই দৃশ্যটির কথা একবার স্মরণ করিয়ে দিই। ব্রুটাস যখন ছুরি বসালো, সিজারের শরীরে আঘাত করলো, তখন বিস্মিত জুলিয়াস সিজার বলেছিলেন, প্রচন্ড, তিনি যেন বিশ্বাস করতে পারছেন না, এইভাবে বলেছিলেন, এট টু ব্রুট, মানে তুমিও ব্রুটাস। মানেটা হলো এই যে যে ব্রুটাস, সে ব্রুটাস যে তার শরীরে ছুরি মারবে, এটা চিন্তার বাইরে ছিল সিজারের। তো জামায়াতের আমিরের ফাঁস করা একটি গোপন বৈঠকের খবরে দেশ বিদেশের মানুষের অবস্থাও তেমনই। তারা চোখ কপালে তুলে বলছেন যে জামাত, তুমিও তুমিও ভারতের সাথে ভাব করতে চাও। কি ফাঁস করেছেন জামাতের আমির? একটি ছোট্ট বৈঠকের কথা, ছোট্ট কিন্তু অবিশ্বাস্য বৈঠক। কারণ এটা জামায়াতের আমিরের মতে এটা হয়েছিল তার সঙ্গে ভারতের কূটনীতিকদের। সেই ভারত যার বিরুদ্ধে বিষ ঢেলে জামায়াত আজ দেশের অনির্বাচিত সরকারের, অবৈধ সরকারের বা দখলদার সরকারের মাথা হয়ে বসেছে। 2024-এর জুলাই অভ্যুত্থান বা জুলাই ষড়যন্ত্রে দেশের মধ্যেকার মূল মাথা শুধু জামাত ছিল না, মাথা, হাত, পা সমেত পুরো অবয়বটা ছিল জামায়াতে ইসলামীর, যদিও সেটা ক্যামোফ্লেজ করা ছিল বিপ্লবের নামে। তাদের মূল লক্ষ্য ছিল হাসিনা হটাও, ভারত হটাও। হাসিনা ফ্যাসিস্ট, তাই হাসিনা হটাও। আর ভারত বাংলাদেশকে লুট করছে, তাই ভারত হটাও। এটা নিয়ে নতুন করে কিছু বলার দরকার নেই, সবাই জানে। গত 17 মাসের জামাতি শাসন এই ন্যারেটিভ আরো বাড়িয়ে নিয়ে এসে এমন জায়গায় নিয়ে গেছে যে ভারত বাংলাদেশ সম্পর্ক এখন ইতিহাসের সবচেয়ে তলানিতে। এটাও বলা বাহুল্য, এটা হয়েছে জামায়াতের প্ল্যান মাফিক, ভারত আউট, পাকিস্তান ইন। এই প্রেক্ষিতে ভোট আসছে বাংলাদেশে ফেব্রুয়ারিতে। সেই ভোটে আওয়ামী লীগ নেই, মূল লড়াই বিএনপি বনাম জামাত। কয়েকদিন আগেও ভাবা গিয়েছিল জামাত ফেভারিট। ইউনিভার্সিটিগুলোর ভোটে জামাতের ছাত্র শিবিরের বিপুল জয় এই বিশ্বাস শক্ত করেছিল। তাছাড়া বিএনপি ছিল কার্যত ওই বলে না, হাল ভাঙা নৌকার মতো। আবার নৌকা তো আওয়ামী লীগের, তাহলে অন্য কিছু বলা যেতে পারে, কিন্তু মূল ব্যাপারটা হচ্ছে মাঝি না থাকলে ঝড়ের মুখে পড়া নৌকোর মতো হয়ে গিয়েছিল বিএনপি। বেগম সাহেবা সক্রিয় রাজনীতিতে ছিলেন না স্বাস্থ্যের কারণে। তারেক রহমান ছিলেন লন্ডনে দীর্ঘ প্রবাসে। আর বিএনপির নেতারা লাগাম ছাড়া, ঘোড়াও বলতে পারেন, অন্য যে কোনো জানোয়ার বলতে পারেন, কিংবা যে কোনো জীব বলতে পারেন, যে যা খুশি বলেছে, যে যেদিকে চায় চলেছে। দলের ছোট, মাঝারি, এমনকি বড় নেতারাও চূড়ান্ত চাঁদাবাজিতে ব্যস্ত হয়েছিলেন। তাদের বিপরীতে জামাত ছিল আদ্যন্ত চূড়ান্ত শৃঙ্খলাবদ্ধ একটি দল। সেই দল দখল করে নিয়েছে একটু একটু করে সরকারের সমস্ত খোল নলছে। আন্তর্জাতিক চাপে নির্বাচন তো ঘোষিত হলো, আর তখনই তারেক জিয়া ফিরলেন দেশে। ছড়িয়ে গেল একটা কথা, তারেকের ফেরার পেছনে বড় হাত ভারতের। এটা কতটা সত্যি, আদৌ সত্যি কিনা সেটা আপনারা বিচার করবেন। তবে এটা মনে রাখবেন, কথাটা রটেছে, এবং যা রটে তার কিছু তো বটে। কিন্তু কি আশ্চর্য, হাসিনার বিরুদ্ধে যে আবেগ, ভারতের সাথে ভাবে লটর পটর খাওয়া, ভারত প্রেম,
এটা ছিল হাসিনার বিরুদ্ধে সবচেয়ে বড় অভিযোগ। তার পতনের সবচেয়ে বড় কারণও ছিল এই ভারত প্রেম। এবার তারেকের সঙ্গে সেই ভারতের একটা লবিং চলছে বা হবনবিং চলছে। এই সংবাদ সত্যি হোক মিথ্যে হোক, এই সংবাদটা কিন্তু কোনো ঝড় তুলল না, ঝড় তোলেনি। তারেক বিরোধী বা বিএনপি বিরোধী কোনো ঝড় কিন্তু তুলল না, বরং হাওয়া তুলে দিল বিএনপির পক্ষে। দেখতে পাচ্ছেন না বাংলাদেশের মানুষ আজ বিএনপি শক্তি সঞ্চয় করছে আর শক্তিহীন হয়ে পড়ছে ক্রমশ জামাত। সে এনসিপির সাথে যতই সমঝোতা করুক, এটা একেবারে স্পষ্ট দৃশ্যমান। আর এই ঘটনাটাই চিন্তিত করেছে জামাতকে। জামাতের আমির তাই টেনে এনেছেন কয়েক মাস আগের, সত্যি কি মিথ্যে ঈশ্বর জানেন, সেই পুরনো এক ঘটনা। পুরনো ঘটনা নিয়ে এতগুলো মাস চুপ থাকার পর আজ হঠাৎ কোন ফন্দি মাথায় রেখে গোপন কথা বাইরে আনলেন জামাতের আমির, সেই নিয়ে কিছু আলোচনা। তবে ফন্দিটা কি তার আগে দেখা যাক ঘটনাটা কি বলেছেন জামাতের আমির। শফিকুর রহমানের বাইপাস সার্জারি হয়েছিল 2025 সালের 2রা আগস্ট। ঢাকার, মানে যে সালটা পেছনে ফেলে এলাম সেই সালের 2রা আগস্ট। কোথায় হয়েছিল? ঢাকার ইউনাইটেড হাসপাতালে। 2রা আগস্ট সকালে তার করোনারি আর্টারি বাইপাস সার্জারি সফলভাবে হয়। সার্জারিটি ঢাকার গুলশান এলাকার ইউনাইটেড হাসপাতালে। তারপর সেখান থেকে তিনি হাসপাতাল থেকে ছাড়া পেয়ে চলে আসেন বাড়িতে। শফিকুর রহমান নিজে স্পষ্টভাবে বলেছেন, বছরের মাঝামাঝি সময়ে আমি অসুস্থ হওয়ার পর চিকিৎসা শেষে যখন বাসায় ফিরি, তখন দেশ বিদেশের অনেকেই আমার সঙ্গে সাক্ষাৎ করতে আসেন। অন্যান্য দেশের কূটনীতিকরা যেমন এসেছেন, তেমনি তখন ভারতের 2জন কূটনীতিকও আমাকে দেখতে আমার বাসায় এসেছিলেন। এই খবরটি তিনি কবে দিলেন? এই 31শে ডিসেম্বর। এই বৈঠকটি রয়টার্সের সাক্ষাৎকারে প্রকাশিত হয় ওই দিনই, এবং শফিকুর রহমান ফেসবুকে এ ব্যাপারে একটা স্পষ্টীকরণ দিতে আবার এগিয়ে এলেন। কবে? সেটা ঠিক গতকাল 1 জানুয়ারি মিডিয়ায় খবরটা প্রকাশ হলো তারপরে। তবে তিনি মিডিয়ার খবরে প্রকাশিত, মানে রয়টার্স যে খবর দিয়েছে তার উপর ভিত্তি করে বিভিন্ন মিডিয়া যেসব খবর দিয়েছে তাকে একটুখানি তার একটু ফারাক তিনি তুলে ধরলেন। তিনি কি বললেন? তিনি বললেন যে এই বৈঠকটি 2025 সালের শুরুর দিকে হয়নি, হয়েছে কবে? ওই বছরের মাঝামাঝি, অর্থাৎ ওই আগস্ট মাসে হাসপাতাল থেকে ফেরার পর। তো আগস্ট মাস তো আর বছরের শুরুতে হয় না, সেটা মাঝামাঝি হয়ে গেলে তারপরে হয়। রয়টার্সের একটি সাক্ষাৎকার, এই সাক্ষাৎকারের মাধ্যমে প্রথম সর্বজনীনভাবে প্রকাশিত হয় 30শে ডিসেম্বর তারিখে। শফিকুর রহমান নিজেই সাক্ষাৎকারে বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন। শফিকুর রহমান রয়টার্সকে বলেছিলেন যে তার বাড়িতে তার সাথে 2জন ভারতীয় কূটনীতিক দেখা করতে এসেছিলেন এবং তাদের কথোপকথনের সময় ভারত নিয়ে আলোচনার বিষয় উঠে এসেছিল। রয়টার্স কি বলছে? রয়টার্সের প্রতিবেদন অনুসারে ভারত বাংলাদেশের পরবর্তী সরকারের অংশ হতে পারে এমন রাজনৈতিক দলগুলির সাথে তার সম্পর্ক প্রসারিত করার চেষ্টা করছে। কথাটার মানে কি দাঁড়ালো? যে দলগুলো ভারতের বাংলাদেশের পরবর্তী সরকারের অংশ হতে পারে, সেই দলগুলোর সাথে ভারত নিজেদের সম্পর্ক তৈরি করতে চাইছে। আর এই দলগুলোর মধ্যে কে আছে? বিএনপি একা নয়, এই দলগুলির মধ্যে আছে নাকি জামাত, অন্তত জামাতের আমির সেই দাবি করছেন।
এই প্রেক্ষাপটে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে যে একজন ভারতীয় কূটনীতিক, দুজন, তার বাইপাস সার্জারির পরে তার সাথে দেখা করেছেন। তবে অন্যান্য দেশের কূটনীতিকরা যেভাবে প্রকাশ্যে দেখা করেছেন, ভারতীয় কর্মকর্তারা নাকি সেভাবে করেননি। ভারতীয় কূটনীতিক যারা এসছিলেন যারা ভারতের, তারা নাকি বৈঠকটি গোপনীয় রাখতে অনুরোধ করেছিলেন, সেই জন্য নাকি তিনি এতদিন গোপন রেখেছিলেন। রয়টার্স বলেছে যে এটি একটি গোপন বৈঠক। আচ্ছা, তাহলে রয়টার্সের সাক্ষাৎকার প্রকাশের ঠিক পরের দিন, মানে 30-31 রাতে রয়টার্স খবর দিয়েছে, আর 1 জানুয়ারি একটি বিস্তারিত ফেসবুক পোস্ট দেন শফিকুর রহমান। সেখানে তিনি তার অবস্থান স্পষ্ট করেন। তার মূল যুক্তি ছিল কি, এতে কোনো গোপনীয়তা নেই। তিনি জোর দিয়ে বলেছেন যে বৈঠকটি গোপন ছিল না এবং এটা ভারতীয় কূটনীতিকরা চাননি বলেই এটা তিনি এতদিন এটা প্রকাশ করেননি বা বের করেননি। তার ফেসবুক পোস্টেও তিনি লিখেছেন, আমরা তাদের বলেছি যে কূটনীতিকদের সাথে বৈঠক সাধারণত প্রকাশ্য হয় এবং আমরা এই ক্ষেত্রেও তাই করতে চাই। তারা অনুরোধ করে তখন যে এটা প্রকাশ করবেন না, আমরা সম্মত হই, এতে কোনো গোপনীয়তা নেই। তাহলে গোপনীয়তা না থাকলে কেন এই বৈঠকের কথা, যদি বৈঠক হয়ে থাকে, চেপে রাখা হয়েছিল 4 মাস আগস্টের পর থেকে, আর কেনই বা হঠাৎ এই গোপন কথা আজকে বাইরে আনতে হলো? কি ভারত বলেছে যে আপনি এটা বাইরে বার করুন, আমরাও আর গোপন রাখতে চাই না, এই কি বলেছে ভারত? আর যখন শফিকুর রহমান যখন বৈঠকের খবরটা বাইরে আনলেন, তখন কি কথা হয়েছিল সেদিন, সেটা কেন বললেন না? সেটা তো বলা উচিত ছিল। প্রথমে দেখা যাক খবরটা গোপন কেন ছিল এতদিন। এর দুটো কারণ। একটা, এটা আদৌ কোনো বৈঠকই ছিল না। আচ্ছা বলুন তো, একজন অসুস্থ রাজনৈতিক নেতা, বৃদ্ধ মানুষ, তিনি ফিরে এসেছেন হাসপাতাল থেকে বাইপাস সার্জারি করে, তাকে দেখতে যাওয়া মানে সৌজন্য সাক্ষাৎ, শিষ্টাচারের সাক্ষাৎ, সেটা এক জিনিস, আর তার সঙ্গে বৈঠক করা তো আর একটা জিনিস। বাইপাস সার্জারির মতো বড়সড় অপারেশনের পর বৈঠকে বসাটা, এটা স্বাস্থ্যের পক্ষে যেমন হানিকারক, তেমনি এটা শিষ্টাচার বহির্ভূত একটা ব্যাপার, ওই সময়ে বৈঠকে কাউকে বসানো। সুতরাং বৈঠক কিছু নয়, ওরকম কিছু হয়ে থাকলে সেটা স্রেফ শিষ্টাচারমূলক সাক্ষাৎ। সবাই যেমন এসছেন, শফিকুর রহমানের কাছে ভারতীয় কূটনীতিকদের এই সাক্ষাৎ আদৌ গুরুত্বপূর্ণ ছিল না তখন, তাই তিনি কিছু বলেননি। এটা হচ্ছে আরেকটা কারণ। তার দলের কর্মী সমর্থকদের মানসিকতায় রয়েছে তীব্র ভারত বিরোধী ভূমিকা। জামায়াত ঐতিহাসিকভাবেই তীব্র ভারত বিরোধী, পাকিস্তানপন্থী। সুতরাং এই সময়ে যে ভারতের সঙ্গে তিনি বৈঠকে বসছেন, এই খবরটা বেরিয়ে এলে, বাইরে প্রকাশ হলে, তার দলের সদস্য সমর্থকরা, তাদের মনে আঘাত লাগতেই পারে। আরে আমরাই তো বলেছি ভারত এত বড় শত্রু, প্রভুত্ববাদী, আমাদের লুটে খাচ্ছে, আর সেই ভারতের সাথে বসতে যাচ্ছেন, এটা কি হলো? লোকে তো খেপে যেতে পারে। তাই তিনি চেপে গিয়েছিলেন, রিস্ক নেননি। আর এখন কেন বাইরে আনলেন সে কথা, এটা উনি বলেননি, কিন্তু এটাই হচ্ছে কারণ দেখুন, বাংলাদেশে যে তীব্র ভারত বিরোধিতা কয়েক মাস আগেও ছিল, সেটা কিন্তু থিতিয়ে আসছে মানুষের মধ্যে। এখন ভারত বিরোধিতা নয়, এই ইউনূস সরকার এবং এই সরকারের পক্ষে যারা আছে, তাদের বিরোধিতা হয়ে এসে গেছে বাংলাদেশের মানুষের মনে। তাহলে উত্তেজনা বাড়াতে জামাত এনসিপির নেতারা পাবলিককে আরো চার্জড আপ করবার জন্য, তাদেরকে আরো খেপিয়ে দেওয়ার জন্যে ভারতের বিরুদ্ধে অহরহ বিষ ঢালছেন তাদের বক্তৃতায়। 50 লক্ষ যুবক নিয়ে ভারতে ঝাঁপিয়ে পড়বেন, আর হাসনাত তো একেবারে, তার যা চিৎকার, মোটামুটি মাইক্রোফোন কিংবা রেকর্ডিং এর দরকার হবে না, দিল্লির থেকেই শোনা যেতে পারে। এইসব এরা সমানে বিষ ঢালছে তাদের বক্তৃতায়।
কিন্তু পাবলিক সেভাবে আর খাচ্ছে না। একটা জিনিস ভাবুন, বাবা গিয়েছিল ভারতের সাহায্য বা সমর্থন নিয়ে, তারেক দেশে ফিরেছেন, এই খবরে বাংলাদেশের সাধারণ মানুষ ফুঁসে উঠবে বিএনপির বিরুদ্ধে যে আওয়ামী লীগকে তাড়ালাম ভারতের সাথে আঁতাত করার জন্যে, আবার বিএনপি তারাও কিনা ভারতের সাথে আঁতাত করছে, তাদের নেতাকে লন্ডন থেকে নিয়ে আসছে ভারত। এই খবরটা তো বাংলাদেশে বহুল প্রচারিত, কিন্তু এইটা তাহলে ভাবা গিয়েছিল কি মানুষ ফুঁসে উঠবে বিএনপির বিরুদ্ধে এই খবর পাওয়া গেলে, তুঙ্গে উঠবে আর এক দফা ভারত বিরোধিতা? তা কি হয়েছে? একটুও নয়। খবর আসছে ভারতের সঙ্গে সহযোগিতার পথ নেবে বাংলাদেশ, অনেকটা নতুন আওয়ামী লীগের মতো এই বিএনপি নেবে। কি হবে না হবে সেটা পরের ব্যাপার, বিএনপি কি করবে না করবে, কিন্তু এই খবরে একটা বড়সড় প্রতিক্রিয়া তো প্রথমে হওয়া উচিত ছিল যে ভারতের সাথে তাল মিলাচ্ছে বিএনপি। এমনকি বিএনপি ভারতের দালাল হয়ে গেছে এই বলে হল্লা তো একটা বাঁধাতে পারতো জামাত, এনসিপি, এরা কেন বাঁধাতে পারলো না? কারণ পাবলিক আর এটা খাবে না। পাবলিক এই কমাসে দেখেছে বিপ্লবের আসল চেহারা, বুঝেছে ভারতের বিরোধ করে লাভ হবে না। আর এটা দেখে ও বুঝে